ইংরেজিতে বড় বড় সেন্টেন্স লেখার 10টা কৌশল আমি দেখাবো এই ভিডিওতে। কমপ্লেক্স, কম্পাউন্ড এসব নিয়ে আলোচনা আসবে পরে ভিডিওর শেষের দিকে। তার আগে আমি ছোট ছোট কিন্তু দরকারি কিছু জিনিস দেখাতে চাই। প্রথমেই আছে প্রেপোজিশনাল ফ্রেজেস। কয়েকদিন আগে আমি আমার এক সহকর্মীর প্রশংসা করছিলাম। তখন আমি এরকম একটা সেন্টেন্স লিখেছিলাম মেসেজিং অ্যাপে। For 3 years running, in the month of fasting, she has been doing his evening shifts so he can say his Tarawih prayers in peace. For 3 years running, এইটুকু একটা prepositional phrase. In the month of fasting, এইটুকু আরেকটা prepositional phrase. এবং সবার শেষে দেখেন আরেকটা আছে, in peace. তো এরকম prepositional phrase হাজার হাজার হতে পারে ইংরেজিতে। যেমন on the roof, in the rain. তারপরে আছে appositives. আচ্ছা, মনে করেন এখানে দুইটা সেন্টেন্স আছে। শেখ হাসিনা announced the plan on Friday. She is the longest serving prime minister of Bangladesh. তো এই দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাতে আমরা অ্যাপোজিশন ব্যবহার করতে পারি। যেমন আমি দেখাচ্ছি, দি লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই কথাটাকে আমরা শেখ হাসিনার নামের পাশে বসিয়ে দিব। তারপরে কমা দিয়ে দিব। কমা হবে, এখানে একটা কমা হবে, আর বাংলাদেশের পরে আরেকটা কমা হবে। ব্যাস, এইটুকু আমরা মুছে দিচ্ছি। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ালো এরকম: শেখ হাসিনা, the longest serving prime minister of Bangladesh, announced the plan on Friday. কমা দিয়ে পাশাপাশি বসিয়ে দেওয়ার ফলে যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এই সম্পর্কটাকে ইংরেজিতে বলে অ্যাপোজিশন। এই কথাটা কিন্তু নামের আগে দিলেও কাজ হবে। যেমন আমি দেখাচ্ছি, the longest serving prime minister of Bangladesh, Sheikh Hasina, announced the plan on Friday. Lists are series. আচ্ছা, মনে করেন এখানে তিনটা সেন্টেন্স আছে। হি এনজয়স সুইমিং ইন দ্য রিভার, ফাইন। হি লাইকস টু বাইক অন এ ডার্ট রোড, ঠিক আছে। অলসো হি এনজয়স সাইট সিইং ইন দ্য কান্ট্রি সাইড। অলরাইট, এখন এই তিনটা সেন্টেন্সকে আমরা যদি একসাথে জোড়া লাগাই তাহলে কিন্তু সেন্টেন্সটা বড় হবে এবং পড়তেও ভাল লাগবে। এখন কেমন যেন একটু খাপ ছাড়া টাইপের মনে হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে সুইমিংটা হচ্ছে আইএনজি ফর্মে আছে। হ্যাঁ, আমাদের যে বাকি আইটেম গুলো আছে সেখানেও আমরা আইএনজি ফর্ম ব্যবহার করব। এখানে আরেকটা কমা দিচ্ছি, কমা দিয়ে আমাদের যে সর্বশেষ আইটেমটা সেটা আমরা এখানে যোগ করে দিব। এনজয়স শব্দটা আগেও আছে, দুইবার রাখা লাগবে না। He enjoys swimming in the river, biking on a dirt road and sightseeing in the countryside. তাহলে খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা আইটেমের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিন্তু একই রকম। সুইমিং, বাইকিং, সাইট সিইং সবকিছু আইএনজি ফর্মে আছে। তো এই যে সবকিছুর একই রকম স্ট্রাকচারে চলে আসলো, এটাকে বলা হয় প্যারালেলিজম। পার্টিসিপিয়াল ফ্রেজেস। আচ্ছা, এখানে দুইটা সেন্টেন্স আছে। পিপল ফেস অবস্টাকলস এন্ড আনফ্যামিলিয়ার সার্কামস্টেন্সেস and are driven to adjust. This way they acquire new skills and perspectives. এই দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে জোড়া লাগাবো যাতে একটা বড় সেন্টেন্স হয়। ফেস যেটা আছে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসলাম, ইডি ফর্মে, এই যেটা। তারপরে এখানে একটা প্রেপোজিশন দিতে হবে, উইথ। আচ্ছা, তারপরে এখানে একটা এন্ড আছে, এটা সরিয়ে দিতে হবে। ফেস উইথ অবস্টাকলস এন্ড আনফ্যামিলিয়ার সার্কামস্টেন্সেস পিপল আর ড্রিভেন টু অ্যাডজাস্ট। এর মধ্যে অনেকটুকু বড় হয়ে গেছে। এখন এই যে আরেকটা সেন্টেন্স যেটা আছে সেটাকেও আমরা এখানে জোড়া লাগাবো। দিস ওয়ে দে, এসব কিছুই আর লাগবে না। অ্যাকোয়ার যেটা আছে এটাতে আইএনজি করে দিলেই কিন্তু হয়ে যায়। এখন কি হয়েছে দেখেন তো। সাথে চাইলে একটা প্রেপোজিশনাল ফ্রেজ জুড়ে দিতে পারেন সবার শেষে, একটু আগে আমরা যেটা শিখলাম, ইন দা প্রসেস। Faced with obstacles and unfamiliar circumstances, people are driven to adjust, acquiring new skills and perspectives in the process. অর্থাৎ বাধা বিপত্তি এবং নতুন পরিস্থিতির সামনে পড়লে মানুষ নিজেকে খাপ খাওয়াতে বাধ্য হয় এবং এতে করে তাদের নতুন কিছু জিনিস শেখা হয়। খেয়াল করেছেন কিনা, এখানে দুই রকমের পার্টিসিপিয়াল ফ্রেজ ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সটাতে। একটা হচ্ছে ইডি, এই যেটা ইডি, আর আরেকটা হচ্ছে আইএনজি। অ্যাবসলিউট ফ্রেজেস।
আচ্ছা, এই উদাহরণটা নেওয়া হচ্ছে হ্যারি পটার সিরিজের প্রথম বইটা থেকে। টার্নিং দি এনভেলপ ওভার, হিজ হ্যান্ড ট্রেম্বলিং, হ্যারি স এ পার্পল ওয়্যাক্স সিল বেয়ারিং এ কোট অফ আর্মস। এখানের এই যে অংশটা, এটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট ফ্রেজ। মনে রাখবেন, অ্যাবসলিউট ফ্রেজে কখনো মেইন ভার্ব থাকে না। এখানে আইএনজি থাকতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম বা ইডি ফর্ম যেটা, সেটা থাকতে পারে, অথবা জাস্ট একটা সাধারণ অ্যাডজেক্টিভও থাকতে পারে, এমনকি একটা নাউন ফ্রেজও থাকতে পারে। অনেক রকমের ভেরিয়েশন আছে এর মধ্যে। আমি খুব গভীরে যাব না, তাহলে শুধু এটা নিয়ে কথা বলতেই 1 ঘন্টা লাগবে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটাকে আমি আরেকটু ছোট করে দেখাই। মনে করেন যে এই প্রথম যে অংশটা, সেটা মনে করেন নাই। হিজ হ্যান্ড ট্রেম্বলিং, হ্যারি স এ পার্পল ওয়্যাক্স সিল বেয়ারিং এ কোট অফ আর্মস। এখন দেখেন, এখন কিন্তু বুঝতে আরো সহজ মনে হচ্ছে, এই তো। এখন মজার ব্যাপার হচ্ছে, অ্যাবসলিউট ফ্রেজ সেন্টেন্সের একদম শুরুতেও বসতে পারে, সেন্টেন্সের মাঝামাঝিও বসতে পারে, আবার একদম শেষের দিকেও বসতে পারে। এই অংশটা মানে অ্যাবসলিউট ফ্রেজের যে অংশটা, এটা কিন্তু আপনি হ্যারির নামের পাশেও বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম সবকিছু ঠিকঠাক থাকবে, অর্থ ঠিকঠাক থাকবে। হ্যারি, his hand trembling, saw a purple wax seal bearing a coat of arms. ইংরেজি গল্প বা উপন্যাস পড়তে গেলে এরকম অ্যাবসলিউট ফ্রেজ আপনি অসংখ্যবার পাবেন। হ্যারি পটার সিরিজের শুধু প্রথম বইটাই আমি পড়েছিলাম, এবং সেখানে এরকম অ্যাবসলিউট ফ্রেজ আমি অনেকবার পেয়েছি, কমপক্ষে 50 বার হবে। এই যে এখানে আরেকটা উদাহরণ, আমি একটা পোস্ট করেছিলাম লিঙ্কডইনে, সেখানে একটা অ্যাবসলিউট ফ্রেজ ছিল, এই যে দেখেন, আদার থিংস বিং ইকুয়াল, ডক্টরস হু স্মাইল আর বেটার দেন ডক্টরস হু ডোন্ট। এই যে আদার থিংস বিং ইকুয়াল, এই যে অংশটা সবার শুরুতে, এটা হচ্ছে একটা অ্যাবসলিউট ফ্রেজ। অর্থাৎ অন্যান্য সবকিছু যদি সমান সমান থাকে, তাহলে যে ডাক্তাররা হাসে, তারা যে ডাক্তাররা হাসে না তাদের চেয়ে ভালো। নেক্সট উই হ্যাভ gerund phrases. Surfing the internet in the dead of night is a favorite activity of mine. তো আমি এটাকে gerund phrase কেন বলছি? বলছি কারণ যদি এখানে শুধু একটা শব্দ থাকতো, যে সার্ফিং ইজ এ ফেভারিট অ্যাক্টিভিটি অফ মাইন, তাহলে এটা হচ্ছে জেরান্ড, হ্যাঁ, শুধু একটা শব্দ, এবং এটা হচ্ছে সাবজেক্ট। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এই সবটুকু। জেরান্ড ফ্রেজ ব্যবহার করেও আপনার সেন্টেন্স লম্বা করা যায়। তো এখানে অলরেডি এটা যথেষ্ট লম্বা আছে, দেখেন 2 3 4 5 6 7 8টা শব্দ। এখানে চাইলেই আপনি সহজে 12 13 14টা শব্দ ব্যবহার করা যাবে, কোনো কোনো ক্ষেত্রে হয়। আচ্ছা, এবার আসলো কম্পাউন্ড সেন্টেন্সের আলোচনা। কম্পাউন্ড সেন্টেন্স লেখার এখানে 4টা উপায়ের কথা বলবো আমি। একটা হচ্ছে কোলন দিয়ে, একটা হচ্ছে সেমিকোলন দিয়ে, একটা হচ্ছে এম ড্যাশের মাধ্যমে, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখার একটা নিমানিক হচ্ছে ফ্যান বয়েজ, এটা নিয়ে আরো আলাপ আছে পরবর্তীতে। এই গ্রাফিকটা আমি নিয়েছি প্রো রাইটিং এইড এর ওয়েবসাইট থেকে, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে এখানে লেখাও আছে। তো এখানে সেমিকোলন দিয়ে দেখেন কিভাবে লিখেছে, শি স্টপড প্লেইং, তারপর সেমিকোলন, তারপরে দ্য বেবি ক্রাইড। সেমিকোলনটা প্রায়শ এন্ড এর পরিবর্তে লেখা হয়, এন্ড না লিখে আপনি সেমিকোলন লিখতে পারবেন অনেক সময়। শি স্টপড প্লেইং এন্ড দ্য বেবি ক্রাইড, এন্ড না লিখে এখানে মনে করেন সেমিকোলন দেওয়া হলো, বাস হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স। 2 নম্বরে আছে কনজাংশন। কনজাংশন নিয়ে বিস্তারিত আলোচনা আছে একটু পরেই। কম্পাউন্ড সেন্টেন্স বানানোর আরেকটা পদ্ধতি হচ্ছে এম ড্যাশ। ড্যাশ 2 রকমের, একটা হচ্ছে এন ড্যাশ আর একটা হচ্ছে এম ড্যাশ। তো এন ড্যাশ হচ্ছে যেটা একটু ছোট, আর এম ড্যাশ হচ্ছে যেটা একটু বড়। ইটস এ সিম্পল রুল, তারপরে এম ড্যাশ, তারপরে ক্লিন আপ আফটার ইয়োর সেলফ। এই ড্যাশটা ব্যবহার করলে অনেক সময় একটা ড্রামাটিক একটা ইফেক্ট আসে। অর্থাৎ নিয়মটা একদম সিম্পল, নিজের নোংরা নিজে পরিষ্কার করো। তারপরে আছে কোলনস। It was raining, colon, she regretted leaving her umbrella. কোলনের পরে আপনি যেই অংশটা লিখছেন সেটার কারণে পুরো বাক্যটার অর্থ আরো পরিষ্কার হয়। এখানে কিন্তু আপনি চাইলে ঘুরিয়েও লিখতে পারেন, অর্থাৎ ইট ওয়াজ রেইনিং এটাকে আপনি সবার শেষে লিখতে পারেন, শি রিগ্রেটেড লিভিং হার আমব্রেলা, কোলন, তারপরে ইট ওয়াজ রেইনিং, এভাবে লিখলেও চলবে, সমস্যা নাই। তো ফ্যান বয়েজ, এটা হচ্ছে একটা নিমনিক ডিভাইস, এটার মাধ্যমে আপনারা হচ্ছে এগুলো মনে রাখতে পারবেন যে এখানে 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। একটা হচ্ছে ফর, একটা হচ্ছে এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তো আমরা সাধারণত সচরাচর ব্যবহার করি এন্ড ব্যবহার করি, বাট ব্যবহার করি, অর ব্যবহার করি, আর সো ব্যবহার করি। খুব কম মানুষ ইয়েট ব্যবহার করে, ফর তো আরো কম।
আচ্ছা, এখানে উদাহরণ দেয়া আছে, একটু দেখে নেন। He has to find a job for he is unemployed. I asked for apples and he asked for grapes. I won't do it, nor will he. She was nervous, but she still went ahead. Uh, we can go now, or we can go later. You said yes, yet your sister said no. I made a promise, so I have to see it through. এই কনজাংশন গুলো দিয়ে যদি আপনি সেন্টেন্স বানান তাহলে সেন্টেন্স গুলো লম্বা হবে এবং সেন্টেন্স গুলো হবে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা আসলাম কমপ্লেক্স সেন্টেন্সে। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সেন্টেন্স বানালে সেটা হয় একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সেন্টেন্স বানালে সেটা হয় একটা কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেটিং কনজাংশনের সংখ্যা অনেক বেশি, এখানে 50টা দেয়া আছে, এর বাইরেও আরো থাকতে পারে। অনেকগুলো দেয়া আছে, আমি সবগুলো পড়তে যাচ্ছি না, আপনারা দেখে নেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন। আর এটা আমি কোত্থেকে নিয়েছি সেটা এখানে লেখাই আছে, সোর্স দেয়া আছে। আচ্ছা, দুইটা উদাহরণ দেখি। সবগুলো দিয়ে উদাহরণ দিতে গেলে 1 ঘন্টা লাগবে। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত উদাহরণ। আমরা ছোটবেলায় স্কুলে অসংখ্যবার এটা শুনেছি। এই যে আফটার, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, অন্য উদাহরণটা কি? আই উইল টেল ইউ দ্য সিক্রেট প্রোভাইডেড ইউ প্রমিস টু কিপ ইট আন্ডার র্যাপস। আমি তোমাকে গোপন কথাটা বলবো যদি তুমি কথা দাও যে এটাকে তুমি গোপন রাখবে। প্রোভাইডেড হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ। প্রোভাইডেড মানে হচ্ছে ইফ, মানে যদি। ওকে, তারপরে আছে কমপ্লেক্স কম্পাউন্ড ওর কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স এই দুইটাকে যখন একসাথে সমন্বয় করা হয় তখন এই জিনিসগুলো সৃষ্টি হয়। যেমন উদাহরণ দেখেন, there is a swing in the playground which is a favorite among the kids in the neighborhood and even I use the swing sometimes. তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্লজ, মেইন ক্লজ। তারপর which থেকে যে বাকিটা, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এইটুকু। আর এন্ড থেকে শুরু করে বাকিটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের একটা অংশ। অর্থাৎ এখানে 2 ধরনের উপাদানই আছে, এখানে কমপ্লেক্স সেন্টেন্সও আছে আবার কম্পাউন্ড সেন্টেন্সও আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই অংশটা কমপ্লেক্স আর বাকিটা কম্পাউন্ড। পরের উদাহরণটা দেখেন, আই নিড টু গো আউটডোরস বাট আই ক্যান্ট বিকজ ইটস বাকেটিং ডাউন। তাহলে এখানে ঠিক তার উল্টাটা, এখানে হচ্ছে আগে কম্পাউন্ড পরে কমপ্লেক্স। এই যে এইটুকু হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আর বাকিটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের অংশ, সেজন্য এটার নাম হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। আগে কম্পাউন্ড পরে কমপ্লেক্স। ওকে, সবার শেষে আছে কোরিলেটিভ কনজাংশনস, আইদার ওর, নট অনলি, বাট অলসো, নাইদার নর, বোথ, এন্ড, এসব। এখানে 3টা উদাহরণ আছে, উদাহরণগুলো নিয়েছি grammarly.com এর ওয়েবসাইট থেকে। We could either hike up the mountain or swim in the lake this afternoon. মানে এগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। সেন্টেন্সের একটা জায়গায় যদি আপনি আইদার বসান তাহলে আপনি সেন্টেন্সের অন্য আরেকটা জায়গায় অর বসাবেন। সেন্টেন্সের কোনো একটা অংশ যদি নট অনলি থাকে তাহলে সেন্টেন্সের অন্য একটা অংশ অবশ্যই বাট থাকবে। Whether you bike or drive to work, you will need to show your parking pass. Not only did my boyfriend buy me a Nintendo Switch, but he also bought me a bunch of games. এই 10টার মধ্যে শুধুমাত্র একটা টেকনিক ব্যবহার করে আপনি বেশি দূর আগাতে পারবেন না, আপনাকে প্রায়শ কয়েকটা টেকনিক একই সঙ্গে ব্যবহার করতে হবে।